বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিতের অধ্যায় সাধারণ ভগ্নাংশ অধ্যায়ের পেজ নং 109 ও 110-এর নিচে করি যে প্রশ্নগুলো আছে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো 1 নম্বরে বলা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই। তো 1-এর নাম্বার সেখানে বলা আছে যে নিচের কোটি প্রকৃত ভগ্নাংশ। এখানে ক খ গ ঘ 4টা অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার। তো প্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশের লব্ধ হর সেটা প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তো এখানে একটু দেখেন, আমরা যখন কোনো ভগ্নাংশের উপরের সংখ্যাটি বা লব নিচের সংখ্যাটি হরের চেয়ে ছোট হয় তখন তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এখানে 3 হলো 5-এর চেয়ে ছোট, তাই এই হলো সঠিক উত্তর, অর্থাৎ ঘ নাম্বার। এরপরে যে 2 নম্বর প্রশ্ন আছে, নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়? এখানে আমাদেরকে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার 4/5। তো এটি কেন সঠিক হবে দেখেন, যদি সবগুলো ভগ্নাংশের নিচের সংখ্যা বা হর একই থাকে, অর্থাৎ আমাদেরকে এখানে যে ক খ গ ঘ অপশন দেওয়া আছে সবগুলোর হরই দেখা যাচ্ছে, সবগুলোর হরই 5। তো যদি সবগুলো ভগ্নাংশের নিচের সংখ্যা বা হর একই থাকে তবে উপরের যে সংখ্যাটি বা লব বড় হবে সেই ভগ্নাংশটি হবে বড়। ঠিক আছে, তাহলে হর যদি একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটি হবে বড়। তো এখানে 4 সবচেয়ে বড় লব, তাই 4 বড় ভগ্নাংশ। এরপর 3 নম্বরে বলা হয়েছে নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট? এখানে আমাদেরকে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে ঘ নাম্বারটা 3/10। কিভাবে আমরা একটু লক্ষ্য করি, যে সবগুলো ভগ্নাংশের উপরের সংখ্যা বা লব একই থাকে তবে নিচের যে সংখ্যাটি বা হর সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এখানে 10 সবচেয়ে বড় হর, তাই 3/10 হলো সেই ছোট ভগ্নাংশ। এরপরে যে 4 নম্বর প্রশ্ন, যে নিচের কোনটি সঠিক? এখানে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর হবে খ নাম্বার 3/4 যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশের চাইতে 5/4 যে ভগ্নাংশ এটি হচ্ছে বড়। তাছাড়া বাকিগুলো সঠিক না। ক নাম্বারের ক্ষেত্রে দেখেন, দুইটা ভগ্নাংশের যদি হর একই হয় যে ভগ্নাংশের লব বড় সেটি হবে বড়। তো 3 কিন্তু বড়, আর গ্রেটার দেন চিহ্নটা আছে হচ্ছে 2/5-এর দিকে, অর্থাৎ 2/5 ভগ্নাংশটা বড় সেটা বুঝাচ্ছি। তো আসলে বড় ভগ্নাংশ হবে 3/5। ঠিক আছে, এরপরে যে গ নাম্বার অপশনটা, এখানে যদি দুইটারে হর সেম তো লব হচ্ছে 9 বড়, এই প্রথম ভগ্নাংশটার ক্ষেত্রে 9/3। তো এই পাশে গ্রেটার দেন চিহ্ন দেওয়ার কথা ছিল কিন্তু এই পাশে লেস দেন চিহ্ন দেওয়া আছে, তার কারণে এটা সঠিক নয়। এরপরে ঘ নাম্বারটার অপশনের ক্ষেত্রে দেখেন 1/2 গ্রেটার দেন 3/2। এক্ষেত্রে যেহেতু হর সেম তো আমাদের 3/2 ভগ্নাংশটা বড়, 1/2 ভগ্নাংশটা ছোট, কিন্তু 1/2 ভগ্নাংশটাকে বড় বোঝানো হয়েছে এখানে। তার কারণে আমরা বলতে পারি যে সঠিক উত্তর হবে খ নাম্বার 3/4 লেস দেন 5/4। ঠিক আছে, তো এখানে সেই বেলায় দেওয়া আছে, তোমরা অবশ্যই একটু দেখতে পারো। 5 নম্বরে হচ্ছে যে 16/48-এর লঘিষ্ঠ আকার কোনটি? এখানে আমাদেরকে ক খ গ ঘ 4টি অপশন আছে। তো লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট আকার। তো আমরা একটু ব্যাখ্যাটা দেখি। তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার 1/3। কিভাবে একটু লক্ষ্য করেন, তো লঘিষ্ঠ করা মানে কাটাকাটি করে একদম ছোট করা। আমরা জানি 16 এবং 48 উভয়কেই 16 দিয়ে ভাগ করা যায়, তবে ভাগ করলে আমরা 1/3 পাই। তো 16 একে 16, 3 16 48, তার মানে আমরা বলতে পারি 1/3, এটাই হবে সঠিক অ্যান্সার। 6 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে 2/7 এর সমতুল ভগ্নাংশ কোনটি? এখানে ক খ গ ঘ 4টি অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে খ নাম্বারটা। কিভাবে একটু লক্ষ্য করেন, তো কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে 2/7 এর লব 2 হর 7কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই লব 2কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণ 4, আর 7কে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14, তার মানে 4/14। এটাই হবে আমাদের সমতুল ভগ্নাংশ। এরপরে যে 7 নাম্বার প্রশ্ন আছে 3/7 যোগ 4/7 যোগ 5/7 ইকুয়াল কত? এখানে 4টা অপশন দেওয়া আছে। তো সঠিক উত্তর হবে ঘ নাম্বার। কিভাবে, যখন নিচের সংখ্যা বা হর একই থাকে তখন শুধু উপরের সংখ্যা বা লবগুলো জোড়তে হয়।
তাহলে যেহেতু এক্ষেত্রে আমাদের 3/7, 4/7 যোগ 5/7 সবগুলোর হর সেম, তো এক্ষেত্রে আমরা এক নেব আর লবগুলো যোগ করব। তো এক্ষেত্রে আমরা যদি লবগুলো যোগ করি, ঠিক আছে, 3 যোগ 4 যোগ 5 তাই যোগফল হবে 7। এরপর 2 নম্বরে বলা আছে নিচের ভগ্নাংশগুলোর দুটি করে সমতুল ভগ্নাংশ তৈরি করি। তো একটু লক্ষ্য করেন যে কোন ভগ্নাংশের উপরের সংখ্যা বা লব এবং নিচের সংখ্যা বা হর একই সংখ্যা, লব এবং হরকে একই সংখ্যা গুণ করলেই সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। চলো আমরা নিচের অঙ্কগুলোতে হরকে 2 এবং 3 দিয়ে গুণ করে দুটি করে সমতুল ভগ্নাংশ বের করি। তাহলে 1 নাম্বার যে 3/7, তো প্রথমত যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা লব হরকে 2 দ্বারা গুণ করে পাবো 6/14। এরপর আমরা 3 দিয়ে যদি গুণ লব হরকে তাহলে পাবো 9/21। তাহলে 3/7 এর দুইটা ভগ্নাংশ 6/14 আর একটা হচ্ছে 9/21। তো এদেরকে আমরা মাঝখানে ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে পারি, ঠিক আছে, কারণ 3/7 যে কথা, 6/14 একই কথা। আচ্ছা, এরপরে হচ্ছে 5/8 এর সমতুল ভগ্নাংশ বের করব। প্রথমত যদি 2 দ্বারা গুণ করি, 5/কে লব হরকে 2 গুণ করলে আমরা পাবো 10/16। এরপরে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে 15/24। তার মানে 10/16 আর 15/24 হবে 5/8 এর সমতুল ভগ্নাংশ। তো 7/4 এর যদি দুইটা সমতুল ভগ্নাংশ নিতে চাই, তো প্রথমত যদি 2 দিয়ে গুণ করি তাহলে 14/8, আর যদি 3 দিয়ে গুণ করি তাহলে পাবো 21/12। এরপর হচ্ছে 9/2 এর যদি সমতুল ভগ্নাংশ বের করতে চাই, প্রথমত 2 দিয়ে গুণ করলে পাবো 18/8, আর 3 দিয়ে গুণ করলে পাবো 27/6। এখন 3 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে সবচাইতে ছোট প্রকাশ করা। তো এখানে একটু লক্ষ্য করেন, লঘিষ্ঠ মানে হলো বড় কোনো ভগ্নাংশকে কাটাকাটি করে তার সবচেয়ে ছোট বা সরল রূপে নিয়ে আসা। এজন্য আমাদের লব উপরের সংখ্যা এবং হর বা নিচের সংখ্যা এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যা দিয়ে উভয়কেই ভাগ করা যায়। যেমন 15/25। তো এটা যদি আমরা হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ পেতে চাই, তো 15, লব 15 এবং হর 25, এই দুইটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। তো 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে পাই 3/5, অর্থাৎ 15কে 5 দ্বারা ভাগ করলে 3, আর 25কে 5 দ্বারা ভাগ করলে 5 5 25, তাহলে 3/5। এটাই হবে 15/25 এর লঘিষ্ঠ ভগ্নাংশ। হচ্ছে 20/12 যেটা আছে, তো এটা লব হচ্ছে 20, হর 12, এই দুইটি সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায়। 20 দ্বারা ভাগ করলে 4 × 20 5 হবে, আর হর 12 দ্বারা ভাগ করলে 3 হবে, তার 3, এটি হবে লঘিষ্ঠ। এরপরে হচ্ছে 35/49, মানে লব 35, হর 49, এই দুইটি সংখ্যাকে 7 দিয়ে ভাগ করা যায়। তো লব 35কে 7 দিয়ে ভাগ 5 7 35, হর 49কে 7 দিয়ে ভাগ করলে 7 7 49, তাহলে 5/7 হবে 35/49 এর লঘিষ্ঠ ভগ্নাংশ। এরপরে দেখেন 16/24 এর লঘিষ্ঠ ভগ্নাংশ কি হবে। এখানে লব হলো 16, হর 24, তো এই দুটি সংখ্যাকে 2 4 8 দিয়ে ভাগ করা যায়। তো লঘিষ্ঠ করে আমরা সবচেয়ে বড় সংখ্যা 8 দিয়ে ভাগ করব। তো 16কে 8 দিয়ে ভাগ করলে হয় 2, আর হর 24কে 8 দিয়ে ভাগ করলে হয় 3, তার মানে 2/3 হবে 16/24 এর ভগ্নাংশ। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে যে ভগ্নাংশের যোগ ও বিয়োগ করিত নিচের সমস্যাগুলো হিসাব করি। তো দেখেন এক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো, সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ বা বিয়োগ করা খুব মজার। যখন নিচের সংখ্যা বা হরগুলো একই থাকে তখন হরটি অপরিবর্তিত থাকে, আমাদের শুধু উপরের লবগুলো যোগ বা বিয়োগ করতে হয়। যেমন এখানে হচ্ছে 1 নম্বরে দেওয়া আছে 1/5 যোগ 2/5। তো এক্ষেত্রে দুইটারে হর হচ্ছে 5, তো লব প্রথমটার হচ্ছে 1, দ্বিতীয়টার হচ্ছে 2। তো আমরা যদি যোগ করি 1 আর 2 যোগ করলে হবে 3, তার মানে 3/5ই হবে আমাদের উত্তর। এরপরে হচ্ছে 2 নম্বর যে ভগ্নাংশটা, 2 নম্বর যে প্রশ্নটা 2/7 যোগ 3/7, তো এটারও দুইটারে হর সেম। তো হর হচ্ছে 7, তো একটা হর নেব আর লবগুলো যোগ করব, একটা লব 2, একটা লব 3, যোগ করলে হয় 2 আর 3 হচ্ছে 5, তার মানে 5/7ই হবে উত্তর। এরপরে হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা 4/7 - 2/7, তো এক্ষেত্রে প্রথম ভগ্নাংশ 4/7, দ্বিতীয় ভগ্নাংশ 2/7, তো 4/7 থেকে 2/7 বিয়োগ করতে হবে। তো যেহেতু দুইটারে হর সেম, একটা হর নেব,
প্রথমটার লব 4 থেকে দ্বিতীয়টার লব 2 বিয়োগ করব, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে 2 ভাগ 7ই হবে। এরপর হচ্ছে 3 নাম্বার 7 ভাগ 12 মাইনাস 3 ভাগ 12, তো দুইটারে হর যেহেতু সেম একটা হর নেব আর প্রথমটার লব থেকে দ্বিতীয়টার লব বিয়োগ করব, তো 7 থেকে 3 বাদ দিলে 4, তার মানে 4 ভাগ 12। তো এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে চাই অর্থাৎ লব ও হরকে 4 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো 1/3। এরপরে যে 5 নাম্বার প্রশ্ন, 1/5 যোগ 2/5 যোগ 1/5, তো তিনটা ভগ্নাংশ আমাদের যোগ করতে বলা হচ্ছে। তো তিনটারে হর সেম, একটা হর নেব, এরপরে একটা লব 1, একটা লব 2, একটা লব 1, তো আমরা 1 যোগ 2 যোগ 1 যোগ করলে আমরা পাই হচ্ছে 4, তার মানে 4/5 হবে আমাদের উত্তর। এরপরে হচ্ছে 6 নাম্বার প্রশ্নটা 1/7 যোগ 2/7 যোগ 3/7, তো তিনটারে হর যেহেতু সেম একটা হর নেব আর লবগুলো যোগ করে দেব, তাই লব 1, 2 আর 3 যদি যোগ করি তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, তার মানে 6/7। এরপরে যে 7 নাম্বার প্রশ্নটা, এক্ষেত্রে আমাদের হচ্ছে 4/7 হচ্ছে একটা ভগ্নাংশ, 2/7 একটা ভগ্নাংশ, 1/7 একটা ভগ্নাংশ। তো আমরা কি করতে পারি, যেহেতু তিনটারে হর সেম একটা হর নেব আর প্রথম আমাদের একটা আছে বিয়োগ চিহ্ন, একটা আছে যোগ চিহ্ন, তো প্রথমে 4 আছে, এরপরে হচ্ছে মাইনাস চিহ্ন দেব, এরপরে দ্বিতীয় ভগ্নাংশের লব 2 লিখব, এরপরে হচ্ছে যোগ চিহ্ন দেব, এরপরে তৃতীয় ভগ্নাংশের লব 1 লিখব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি হচ্ছে 2 আর 1 যোগ করি তাহলে 3 হয়, 3 থেকে যদি আমরা 4 থেকে যদি 3 বাদ দিই তাহলে আমাদের হবে হচ্ছে কত, আচ্ছা এক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এক্ষেত্রে একটু দেখেন আমাদের হচ্ছে এটাতে কত হয়, তাহলে 2 আর হচ্ছে 1 3 হয়, ঠিক আছে। তো 4 থেকে যদি 3 বাদ দেই তাহলে আমাদের এক্ষেত্রে 1 হওয়ার কথা, ঠিক আছে। এটা সম্ভবত আমাদের একটু মিস্টেক হয়েছে, আমরা যদি একটু লক্ষ্য করি, আচ্ছা একটু দেখেন, তাহলে এটার হচ্ছে লব হচ্ছে আমাদের 4, 4 থেকে যদি আমরা 2 বাদ দেই তাহলে আমাদের 2 থাকে, 2 এর সাথে আবার আরেকটা লব আমরা 1 যোগ করতে পারি, ঠিক আছে। এক্ষেত্রে একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে আমাদের হর হচ্ছে কি, তিনটারে হর সেম, তো আমরা একটার হর নেব, তাহলে এরপরে আমরা হচ্ছে 4 লিখব, এই 4 লিখব, এরপরে হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন আছে সেই বিয়োগ চিহ্ন দেব, এরপরে এটার লব হচ্ছে 2 সেটা লিখব, এরপরে এটার লব হচ্ছে 1, এই যোগ চিহ্ন দিয়ে আমরা 1 লিখব, তাহলে যোগ চিহ্ন দিয়ে 1। তো দেখেন এক্ষেত্রে 4 এর সামনে কোনো চিহ্ন নাই মানে প্লাস আছে, ঠিক আছে। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি, এই 4 থেকে আমরা হচ্ছে এই 2 বাদ দিতে পারি, তাকে যেহেতু এখানে মাঝখানে বিয়োগ চিহ্ন আছে, তো 4 থেকে যদি 2 বাদ দিই তাহলে আরও 2 থাকে, তার সাথে আবার হচ্ছে 1 যোগ করতে পারি, তাহলে 2 আর 1 3 হবে, আর নিচে আছে হচ্ছে 7, তার মানে 3/7, অর্থাৎ সঠিক উত্তর হবে 3/7, ঠিক আছে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এরপর যে 8 নম্বর প্রশ্ন আছে, এক্ষেত্রে দেখা যাচ্ছে 7/12 মাইনাস 3/12 যোগ 1/12, তো যেহেতু তিনটারে হর সেম অর্থাৎ 12, তো আমরা হচ্ছে একটা হর নেব আর লবগুলো বিয়োগ করব, বিয়োগ এবং এক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম লব 7 নেব, এরপরে হচ্ছে এই যে বিয়োগ চিহ্ন, এই বিয়োগ চিহ্ন দেব, এরপরে দ্বিতীয়টার লব হচ্ছে 3, সেই 3 নেব, এরপরে হচ্ছে তৃতীয়টার লব হচ্ছে 1, যোগ চিহ্ন দিয়ে 1 লিখব। তো এক্ষেত্রে আমরা প্রথমত কি করব, এই মাঝখানে যেহেতু বিয়োগ চিহ্ন, তো বড়টার থেকে ছোটটা যদি বাদ দিই, 7 থেকে 3 বাদ দিলে 4, তার সাথে যদি আবার 1 যোগ করি তাহলে 4 আর 1 5, তার মানে আমাদের হবে হচ্ছে 5/12, অর্থাৎ সঠিক উত্তর হবে 5/12। এরপরে যে 5 নাম্বার প্রশ্ন আছে একটু লক্ষ্য করেন, রিমা একটি দোকান থেকে 1/7 মিটার এবং লিমা 2/7 মিটার রঙিন ফিতা ক্রয় করলো, তারা একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো। তো দেখেন প্রশ্নে যেহেতু একত্রে মোট কত মিটার জানতে চাওয়া হয়েছে, তাই আমাদের এখানে দুটি ভগ্নাংশকে যোগ করতে হবে। তাহলে রিমা ক্রয় করলো হচ্ছে 1/7 মিটার আর লিমা ক্রয় করলো হচ্ছে 2/7 মিটার, তাহলে তারা একত্রে মোট ক্রয় করলে 1/7 যোগ 2/7, তাহলে দুইটারে হর সেম, একটা হর নেব, লবগুলো যোগ করব, তাহলে 2 আর 1 3, তাহলে 3/7 হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে 3/7 মিটার, তাহলে তার মানে তারা একত্রে মোট 3/7 মিটার ফিতা ক্রয় করলো। এরপরে যে 6 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে প্রিয়া একটি পিঠার 5 ভাগের 1 অংশ খায় এবং রিপা 4 ভাগের
5/4 খায়, তারা একত্রে মোট কত অংশ খায়? তো এখানে একত্রে মোট কত অংশ খেয়েছে তা জানতে চাওয়া হয়েছে, তাই আমরা যোগ করব। তাহলে প্রিয়া খায় হচ্ছে 5/1 অংশ আর রিপা খায় হচ্ছে 5/4 অংশ। তার মানে তারা একত্রে মোট খায় হচ্ছে 1/5 যোগ 4/5। তো দুইটারে হর যেহেতু সেম, তো হর নেব এবং আমরা হচ্ছে লব যোগ করব। তো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5/5। ঠিক আছে, তো লব ও হর একই হলে তার মানে তার মান হয় 1, অর্থাৎ পুরো পিঠাটি খেয়ে ফেলেছে। ঠিক আছে, তাই আমরা বলতে পারি তারা একত্রে মোট 1 অংশ বা সম্পূর্ণ পিঠা খায়। এরপরে যে 7 নম্বর প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে প্রমির কাছে 2 মিটার ফিতা আছে, সে যদি 1/5 মিটার ফিতা মিনাকে দেয় তাহলে তার কাছে কত মিটার ফিতা থাকবে? তো এখানে একটু লক্ষ্য করে, কাউকে কিছু দিয়ে দিলে বা কতটুকু অবশিষ্ট আছে তা জানতে চাইলে আমাদের বিয়োগ করতে হয়। এখানে প্রমির মোট ফিতা থেকে মিনাকে দেওয়া অংশটি বিয়োগ করতে হয়। তাহলে প্রমির কাছে ফিতা আছে 2 মিটার, মিনাকে দিয়েছে 1/5 মিটার, তার মানে প্রমির কাছে থাকবে 2 মাইনাস 1/5 মিটার। তো হিসাব করার জন্য আমরা 2কে ভগ্নাংশে রূপান্তর করতে পারি। 2 মানে হলো আমরা এভাবে লিখতে পারি 10/5, অর্থাৎ 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ, তার মানে আমরা কিন্তু 2-এ পাবো। ঠিক আছে, তো এখন 10/5 মাইনাস 1/5, এক্ষেত্রে আমাদের সুবিধাটা কি হলো, দুইটার হরে সেম হলো। তাহলে দুইটারে 5, তো একটা হর নেব, লবগুলো যোগ দিলে 9/5 মিটার। তার মানে উত্তর হবে প্রমির কাছে 9/5 মিটার ফিতা থাকবে। এরপরে যে 8 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে একদিনে অর্থাৎ মোট 24 ঘন্টায় আমি কি কি কাজ করি, কোন কাজে কত সময় লাগে, ছকটি নিচে পূরণ করে না হলো। তো এখানে আমরা ছকটি দেখাতে পারিনি, তোমরা অবশ্যই একটু বইটা দেখলেই বুঝতে পারো। আমরা এখানে ছকের যে অংশগুলো দেওয়া ছিল সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে। তো প্রথমত যদি আমরা খেলাধুলার কথা চিন্তা করি, মনে করো যে খেলাধুলার সময় হচ্ছে 2 ঘন্টা। তো একদিনের তাহলে কত অংশ, মোট হচ্ছে 2 ঘন্টা, তাহলে 24/2 অংশ। তাহলে লব হচ্ছে 2, হর হচ্ছে 24। এরপরে হচ্ছে ঘুমানো, তাহলে সময় হচ্ছে 8 ঘন্টা ঘুমানো হয়, তার মানে একদিনে কত অংশ, 24/8 অংশ ঘুমানো হয়, তার মানে লব হচ্ছে 8, হর হচ্ছে 24। এরপরে 3 নাম্বার পড়াশোনা, পড়াশোনার সময় হচ্ছে 6 ঘন্টা, তার মানে একদিনের কত অংশ, অর্থাৎ 24/6 অংশ, তাহলে লব হচ্ছে 6, হর হচ্ছে 24। এরপরে স্কুলে সময় দেওয়া হয়েছে 6 ঘন্টা, তার মানে একদিনের কত অংশ, 24/6 অংশ, তাই লব হচ্ছে 6, হর হচ্ছে 24 আছে। আর অন্যান্য সময় হচ্ছে 2 ঘন্টা, তার একদিনের কত অংশ, 24, লব হচ্ছে, হর হচ্ছে 24। তো আমরা যদি এখন সব সময় যদি যোগ করি, অর্থাৎ আমরা এই যে ভিন্ন ভিন্ন পাশে যে সময়গুলো ব্যয় করলাম সবগুলো যদি যোগ করি, ঘুমানো, খেলাধুলার কাজে, অন্যান্য, ঠিক আছে, সবগুলো যদি যোগ করি তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু 24 ঘন্টায় পাবো। 2 যোগ 6 যোগ 6 যোগ 2, তাহলে সবগুলো আমরা 24 ঘন্টা পাই। উপরের ছকের তথ্য থেকে আমরা নিচের প্রশ্নগুলোর একটু উত্তর খুঁজি। তো 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে আমি দিনের সবচেয়ে কোন কাজটা করি। তাহলে দেখেন, আমি দিনের সবচেয়ে বড় অংশে ঘুমানোর কাজ করি, কারণ 8 ঘন্টা বা 24/8 অংশ অন্য সব কাজের চেয়ে বড়। এরপর 2 নাম্বার হচ্ছে কোন কাজে সবচেয়ে কম সময় দিই। তাহলে সঠিক উত্তর হবে আমি খেলাধুলা এবং অন্যান্য কাজে সবচেয়ে কম সময় দিই, অর্থাৎ প্রতিটিতে 2 ঘন্টা করে দিই। ঠিক আছে, এরপরে 3 নাম্বার হচ্ছে দিনের মোট সময়ের কত অংশ খেলাধুলা করি। তাহলে আমি দিনের মোট সময়ের অর্থাৎ 24/2 অংশ খেলাধুলা করি। এরপর 4 নাম্বার হচ্ছে খেলাধুলা করা আর পড়াশোনা করার মধ্যে কোনটিতে দিনের বেশি অংশ হয়। তাহলে খেলাধুলা হচ্ছে 24/2 অংশ আর পড়াশোনা হলো 24/6 অংশ, এর মধ্যে পড়াশোনা করার কাজে দিনের বেশি অংশ। এরপরে 5 নাম্বার খেলাধুলার চেয়ে ঘুমানোতে দিনের কত অংশ সময় বেশি যায়। তাহলে ঘুমানোর সময় হলো 24/8 অংশ আর খেলাধুলার সময় হলো 24/2 অংশ, তাহলে বেশি সময় যায়। আমরা হচ্ছে 24/8 অংশ থেকে 24/2 অংশ যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 24/6 অংশ। তার মানে আমরা বলতে পারি যে 24/6 অংশ সময় বেশি যায়। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় দিনের মোট কত অংশ যায়। তাহলে এই 3টি কাজের অংশগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে পড়াশোনায় হলো 24/6 অংশ, ঘুমানোয় হলো 24/8 অংশ আর খেলাধুলায় হচ্ছে 24/2 অংশ। তো
তো যেহেতু তিনটারে হর হচ্ছে সেম, তো একটা হর নেব আর লবগুলো যোগ করব। 6 যোগ 8 যোগ 2 যোগ করলে আমরা পাবো 16, তার মানে 24/16 অংশ। তাহলে আমরা বলতে পারি পড়াশোনা, ঘুমানো এবং খেলাধুলায় দিনের মোট 24/16 অংশ। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। তো পরবর্তীতে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে অন্য একটি অধ্যায়ের প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।